আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকের ভিডিওটা স্পেশালি ডক্টর ইউনূস স্যারকে নিয়ে, এবং অনেকটা নস্টালজিয়ার মতো আজকে ব্যাপারটা মাথায় উঠতেছে। ব্যাপারটা যা দাঁড়াইল 2006 সালের দিকে, যখন শুনতে পাইলাম যে বাংলাদেশে কেউ একজন নোবেল পাইছেন, তখনও পার্সোনালি আমি আপনার নাম জানি না, কিন্তু সেটা কোনো বিষয় না। শেষ পর্যন্ত ব্যাপারটা এরকম দাঁড়াইলো যে আমরা সব বন্ধুরা মিলা রাতে পার্টির আয়োজন করি। ঢাকা শহরের অর্ধেকই মনে করেন ছেলে পুলে কিংবা এরা ঘুমায় নাই, এরা উৎসব পালন করছে। যেমন নোবেলটা আপনি একা পান না, নোবেলটা বাংলাদেশের সবাই পাইছে, এবং মনে হয়েছে আমি নিজেও পাইছি। এটা হচ্ছে পুরো ইনার ফিলিংস যেটা। আচ্ছা, এখন একজন নোবেল পাইলেন বাংলাদেশে, তার চিনি না যায় না, ব্যাপারটা কীরকম দেখা যায়? পড়াশোনা করে একটা মানুষ, তো খোঁজখবর নেওয়া শুরু করলাম, তখন জানতে পারলাম যে আপনি খোঁজখবর নেওয়া কি, পত্রিকা প্রতিদিনই আসলো যে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডিটেলস আদার্স সব কিছু। তো এবার আসে সেই দিন যেদিন আমরা টিভিতে লাইভ দেখতেছি তাকে পুরস্কার দেওয়া হবে। অনুষ্ঠানের উপস্থাপিকা ছিলেন শ্যারন স্টোন, একসময় হলিউডের নাম করা নায়িকা। আপনি আসলেন, অডিয়েন্সের দিকে তাকালেন, এই মাথা থেকে ও মাথা পুরা দেখলেন এবং বললেন যে এত বড় অডিটোরিয়াম, পুরো বাংলাদেশিদের এটার মধ্যে ঢুকে যাবে। তো উপস্থাপিকা শ্যারন স্টোন, যদি উনি আগে নায়িকা, অভিনেত্রী, তারপরে হচ্ছে উপস্থাপিকা। সো আপনার কথায়, প্রতিটা কথায় সে মনে করেন তার চোখ ছলছল করে ওঠে। ব্যাপারটি এরকম যে প্রত্যেকটা কথায় তার চোখ দিয়ে পানি পড়বে, এরকম একটা অবস্থা কিন্তু করতেছে না, হয়তো গ্লিসেনের অভাব ছিল। তো যাই হোক, আপনি আমাদের কাছে, সারা বাংলাদেশের কাছে, সারা দুনিয়ার কাছে একটা অন্যরকম উচ্চতা দিয়ে লাগালেন, যে উচ্চতা থেকে আপনাকে, যদি এটা মুসলিম কান্ট্রি না হিন্দু কোনো কান্ট্রি হইতো, তাহলে হয়তো আপনি দেবতার পর্যায়ে চলে যেতেন, লোকজন আপনাকে এভাবে সম্মান করত। এবং অনেস্টলি স্পিকিং, আপনি আসলে জেনুইনলি ভদ্রলোক, এবং এটা ঠিক যে আপনার সাংগঠনিকভাবে যথেষ্ট মেধা আছে, এবং সেটা কোনো কিছু প্ল্যান করা এবং এক্সিকিউট করার মতো ক্ষমতা আল্লাহর রহমতে আপনার আছে। তো যদি সেরকম হ্যান্ডস পান, অসাধ্য সাধন করতে পারবেন আপনি। তো সেই আশা থেকে কিন্তু আমাদের এই স্টুডেন্টগুলা আপনাদের হাতে দেশের ভার তুলে দিচ্ছে, সেই ভরসা থেকে, সেই বিশ্বাস থেকে। সো আপনাদেরও কিন্তু দায়িত্ব থাকে একটা, যেন আমাদের এই বিশ্বাস ভঙ্গ না হয়, এবং আপনাদেরও খেয়াল রাখতে হবে যে আমরা আসলে কি চাই। বিশেষ করেন আপনারা যখন কোর্টে
চাইলে কিন্তু আপনাকে দোতলায় কিংবা তিনতলা তিনতলায়ও আপনাদের হেয়ারিংটা করানো যেত, কিন্তু হাসিনা এই ফাজিল মনে করেন আপনাদের কষ্ট দেওয়ার জন্য সেই 6 তলা 7 তলায় আপনাদের সিঁড়ি বেয়ে উঠানো লাগছে, আপনার রেস্ট নিয়ে নিয়ে আপনার উঠছে, কষ্ট লাগছে, প্রচণ্ড কষ্ট লাগছে। আমার নিজের মনে হয়েছে যেন লাঠি নিয়ে যায় মধ্যে বাইরে সবগুলো। যাই হোক, আপনার যে পন্থা, এই যে বললাম আপনি ভদ্রলোক, আপনি যাচ্ছেন গান্ধীজি স্টাইলে, কিন্তু আমাদের মধ্যে সেই গান্ধীর ছিটে ফোটাও নেই। আমরা যে সুভাষ, भगत सिंह, सरफरोश की तमन्ना वाप हमारे दिल में है, देखना है जोर कितना बाजुए का तिल में है। মারছে তো, কম তো মারেননি। আমাদের ছেলেরা বুক পাইতে দিচ্ছে। অবশ্যই দেখছেন যারা এইসব করছে তারা যদি নিশ্চিন্তে রাতে ঘুমাইতে পারে, হয়তো পারে, কিন্তু আমরা পারি না। কষ্ট হয়, প্রচণ্ড কষ্ট হয়। এদের যতদিন পর্যন্ত বিচার না হচ্ছে ততদিন পর্যন্ত এই ভেতরের জ্বলনি কমবে না। হাসিনা দেশে আসছে, তার মিশন একটাই ছিল, তার বাবার প্রতিশোধ নেওয়া, আর এর বিনিময়ে সে বাংলাদেশকে পুরো বেঁচে দিচ্ছে ইন্ডিয়ার কাছে। ক্ষমতা থাকছে 15টা বছর। এই 15টা বছরে বিএনপির নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের যে কি পরিমাণ কষ্ট হয়েছে আপনি হয়তো উপলব্ধি করতে পারেন। ব্যাট এক ধাক্কা ডাবল হয়ে যায়। রিটার্ন জমা দিতে গেলে এখন 2,000 টাকা লাগবে। হেলমেট টাম্পলে গাড়ি জরিমানা 2,000 টাকা। জন্ম নিবন্ধন করতে গেলে টাকা লাগবে। মানে ওরা পুরো দেশটারে ব্যবসা ক্ষেত্র বানায় ফেলছিল, এবং সেই টাকাগুলো সাধারণ মানুষের পকেট থেকে নিতেছে। তো হাসিনা এভাবে পালাবে এটা আমরা ভাবতে পারিনি। তবে সে যদি নাও পালাইতো ওই দিন তার পতন ঘটত, অবশ্যই ঘটত, কারণ আমরা সেইভাবেই প্ল্যান করে গেছি। আমরা যে বাসায় ফেরত আসতে পারবো ওরকম কোনো গ্যারান্টি ছিল না, এবং বাসায় ফিরে আসবো সেই আশাও নিয়ে আমরা নামিয়ে যাবো রোডে। বাসা থেকে বলেই বেরিয়েছি যদি লাশ পাও অর্গানগুলো দিয়ে দিও ঢাকা মেডিকেলে। তো সেদিন একটা ডিসিশন হইতো, হয় হাসিনা থাকতো না আমরা থাকতাম, দুটোর একটা। আপনার ধরলাম দেশে অরাজকতা
কিংবা ভয়ে হোক, যেটাই হোক, এই যে লোকজনদের আর্মিরা শেল্টার দিচ্ছে, ক্যান্টনমেন্টে ছিল, এটা কি লিগেলি জায়েজ? আচ্ছা, ছিল, ভালো কথা। এর মধ্যে শুনলাম 4 জনকে পাঠাইছে, তারা মানে ট্রায়ালে। বাকিগুলো এই যে পুলিশ বাহিনীগুলা আমাদের এতগুলা উইং তো আমাদের ডিফেন্স সেক্টরও নাই, কিন্তু পুলিশ সেক্টরে যতগুলো উইং আছে, বাংলাদেশে কি আছে? আর্মি আছে, এয়ারফোর্স আছে, নেভি আছে। তাও যে এয়ারফোর্স যেটা আছে সেটা আসলে এয়ারফোর্স বলা যায় না, সেটা একটা মনে করেন কি বলবো, ওটা দিয়ে হয়তো আপনার ওই রাস্তায় কিছু গাড়ি দেখা যায় না, সেই ব্রিটিশ আমলের গাড়ি আপনার গাড়ি চালানো শেখাচ্ছে, উপরে লেখা ট্রেনিং কার, যেটা দেখলেই মানুষ আগের থেকে সরে যায়, যে ট্রেনিং দেওয়া হচ্ছে, আল্লাহ জানে গাড়ি লাগাবে। ছটা সাতটা মিগ 29 ওই F7 এগুলো দিয়া যুদ্ধ করা লাগবে না, আধা ঘন্টা লাগবে না ইন্ডিয়ার এগুলো ধ্বংস করে দিতে। হ্যাঁ, তবে আমাদের প্লাস পয়েন্ট হচ্ছে আমাদের প্রায় 60-70 লাখ প্যারামিলিটারি আছে এবং প্রায় 1.5 কোটি যুবক আছে যারা যুদ্ধ করার সক্ষম। তারপরে 1.5 কোটি যুবকের হাতে অস্ত্র তো তুলে দেওয়া লাগবে, তারা অন্তত একটা রাইফেল আর 144 রাউন্ড গুলি তো দেওয়া লাগবে। সেটা কি আমরা পারবো দিতে? আপনারা সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছে সবাইকে বিচারের আওতায় আনতে হবে। যারা অফিস করতেছে এবং করতেছে না সবাইকে, এবং তাদের পরিপূর্ণ তদন্ত শেষ হওয়ার পরে তারা চাকরিতে থাকবে কি থাকবে না সেটা ডিসাইড করা হবে। আর সরকারি অফিসগুলোতে যে কাজ হয়, কি যে কাজ হয় তা আপনিও জানেন। তারা সারাদিনে যে কাজ করে সেটা আসলে আধা ঘন্টার কাজও না। এগুলো আমাদের ওই ক্লাস 8-9 পাস ছেলেগুলো করতে পারে। আপনারা হাসিনার মন্ত্রিসভার যে সদস্যগুলো ছিল অন্তত এগুলোর নামে যদি মামলা করতেন, যেগুলো পালায় পুলায় গেছে, করছে, যা হচ্ছে সবগুলা, এগুলোর নামে মামলা করতেন, মামলা করেন, দেশে যারা আছে তাদের অ্যারেস্ট করবেনই, আর দেশের বাইরে যারা পালায় যেতে পারছে এদেরকে খুঁজে বের করা খুব একটা কষ্টকর কোনো বিষয় না। কারণ এখন আপনার ওই আগের মতো ওই গলা কাটা পাসপোর্ট সিস্টেম নাই, আপনার 10 আঙ্গুলের ছাপ আর রেটিনা দিয়ে তারপর আপনার ইমিগ্রেশন ক্রস করতে হবে। সো কে কোন দেশে আছে সেটা বাইর করা খুব বিগ ডিল না, ইন্টারপোলে গিয়ে ওদের হাতে দিয়ে দিলে এগুলো বাড়ি করে নিয়ে আসা সম্ভব। আপনি যদি টাকা নাও আনতে পারেন অন্তত এগুলো আনতে পারবেন, আইনা বিচারের কাঠগড়া দাঁড় করতে পারবেন। এগুলোর যদি আনা যায় টাকাও সুর করে চলে আসবে। বলে না কানটাললে মাথা আসে, সেভাবে চলে আসবে। আমাদের মাথার উপর যে ঋণের বোঝা দেওয়া গেছে সেটা তো শোধ করা লাগবে। শোধটা কীভাবে করবো?
অযথা প্রজেক্ট, অযথা এটা, অযথা সেটা। ইন্ডিয়ার সঙ্গে আমাদের কোনো রকম ব্যবসা বাণিজ্য কিচ্ছু হবে না, কোনো ইন্ডিয়ান বাংলাদেশ থাকতে পারবে না। এগুলো দ্রুত বের করেন, যত তাড়াতাড়ি সম্ভব। মোদি 3 বাহিনীর প্রধানের সঙ্গে অলরেডি মিটিং করছে। তারা কিন্তু যে কোনো সময় যে কোনো দিক দিয়ে ঢুকা পড়তে পারে। এর মধ্যে একটা হচ্ছে আপনি হিডেক্স, আর দ্বিতীয়টা হচ্ছে আপনার এই যশোর খুলনার এই সাইডটা দিয়ে। কারণ এই দুইটাই হচ্ছে ওদের জন্য সবচেয়ে সহজ রাস্তা। তবে ওরা যদি ঢুকে, ওদেরকে কীভাবে প্রোটেক্ট করা লাগবে সেটা আমাদের জানা আছে। কারণ সমস্যা হলো খালি হাতে তো আর যুদ্ধ করা যায় না। আপনার একটা ফেস ভ্যালু আছে, সারা দুনিয়াতে আপনার একটা সম্মান আছে, দাম আছে। চায়নারা বলেন না কটা বিমান দিতে, এক স্কোয়াড্রন জেটেন্সি যদি দেয় সিঙ্গেল ইঞ্জিনের, তাও তো কিছুটা রিকভার হয়। টাকা সে এখন চাইবে না, টাকা আমরা করে দিতে পারবো, অসুবিধা হবে না। আপনি তুরস্কের এরদোয়ানের কাছে যান, বলেন আপনি বাইরে আক্তারের কিছু ড্রোন নিয়ে আসেন, 5-7 ট্রাক ইঞ্জিন নিয়ে আসেন, অনেক বড় সাপোর্ট হবে। বেশ কিছু মিসাইল আনেন, দেশের স্বার্থে অনেক কিছু করা লাগলে ব্ল্যাক মার্কেট থেকে আপনি অস্ত্র কিনুন। আপনার প্রাইভেটে আপনি এই গুলি টুলি হাবিজাবি এইসব ছোটোখাটো জিনিস যেগুলো আছে, আপনার বুলেট প্রুফ জ্যাকেট ট্যাকেট, এগুলা প্রাইভেট কোম্পানিগুলোর দিয়ে দেন না। সারা দুনিয়াতেই তো প্রাইভেট কোম্পানিগুলো এগুলো মেনটেন করে। আসলে একই কথা আমি বারবার বলতেছি, কিন্তু আপনাদের কানে যাচ্ছে না। যখন হুট করে মাথার উপরে সেটা পড়বে তখন বুঝবেন। এই যে প্রথমে বললাম, আমরা গান্ধীজি চাই না, আমরা সুভাষ চাই। ছেলেপুলে প্রস্তুত আছে, যা বলবেন তাই করবে। যদি বলেন যে আপনার পাহাড় থেকে লাফায় পড়তে, তাও করবে, কিন্তু সেটা লিগেলি হবে। এবং ভারতের জন্য সবচেয়ে ভয়ের বিষয় যেটা হয়ে দাঁড়াইছে, তারা ভাবতেই পারে নাই যে বাংলাদেশের যুব সমাজ এরকম রূপ ধারণ করতে পারে। এটা ওদের কল্পনাতেও ছিল না। আপনি তো জানেন, হাসিনা হেলিকপ্টার ওঠার আগ মুহূর্ত পর্যন্ত বলছে যে এটা কীভাবে সম্ভব যে তোমরা এই কটা ছেলেরা তোমরা কন্ট্রোল করতে পারলাম না। হাসিনার দেশে আনতে হবে, বিচার করতে হবে। ইন্ডিয়া সবসময় 2 নম্বর। আপনারা যদি ইন্ডিয়ারে 2-4টা ব্যাগ পাঠা দেন, হাসিনারা এমনি করে তুলে দিবে সে। তবে আমি ব্যাগ পাঠানোর কথা বলছি না, আমি বলছি আপনি লিগেল হতে যান। ওর নামে যে মামলাগুলো হইতেছে সেটার প্রেক্ষিতে আপনারা আইসিসিতে মামলা করেন এবং সেখান থেকে তারে প্রেশার দেন ইন্ডিয়াতে, তারপর দেশে আনেন, বিচার করেন। সে যেমন দ্রুত বিচার ট্রাইব্যুনাল করে আপনার ধাপাধাপ রায় দিয়া কতগুলো ফাঁসি দিয়ে দিল না,
তার ক্ষেত্রে সেম জিনিসটা করতে হবে, এর কোনো বিকল্প নেই। আর এর পরবর্তীতে যদি ছাত্ররা কোনো কারণে ক্ষেপে এবং রোডে নামে, তখন কিন্তু কেয়ামত হয়ে যাবে, ডিরেক্ট কেয়ামত। আপনাদের হাতে ক্ষমতা আছে, সংবিধান চেঞ্জ করেন, আইন চেঞ্জ করেন, টোটাল পুলিশ বাহিনীটারে বাদ দিয়ে দেন, দরকার নাই বাহিনীর। আপনার পুলিশ, ডিবি, এসবি, সিআইডি, র্যাব, আর্ম ফোর্সেস ব্যাটালিয়ন, সোয়াট, পিআর, পিবিআই, এতগুলো ডিপার্টমেন্টের কি দরকার? এগুলোর পিছনে কি টাকা খরচা যায় না? এগুলোর বেতন লাগে না? অথচ আমাদের মিলিটারিতে এখনো একটা ভালো ভালো একটা আইটি সেল নাই, তৈরি করা হয়নি। ড্রোনের জন্য স্পেশালাইজড একটা টিম লাগে, যারা মানে ড্রোন চালায় এবং অ্যাটাক করার যে ব্যাপারগুলো আছে, এটার জন্য ট্রেনিংয়ের ব্যাপার আছে, দরকার আছে। এটা ওই আপনার ভিডিও গেম না যে কেউ এটা খেলতে পারবে। এই দুইটা তো খুবই দরকারি। এবং চায়না রাশিয়াদের তো মনে করেন আরো বেশ কিছু উইং আছে। আমাদের ছেলেপুলের যারা হ্যাকার আছে, এথিক্যাল হ্যাকার আছে, এগুলো যথেষ্ট মেধাবী। আমি বলি এগুলোর রাই না, আপনার আলাদা একটা সিল তৈরি করেন, যেগুলা মিলিটারি থেকে শুরু করে সবাই এই ব্যাকআপটা দিতে পারে এবং প্রয়োজনে তারা ট্রেন করে ছেলেপুলে আরও নিবে, ছেলে মেয়ে যেটাই হোক। এই যে আজকে ইরান এই পর্যায়ে চলে আসছে, আপনি বিশ্বাস করেন এই যে ড্রোন ফোন হাবিজাবি যত এই যে সফিস্টিকেটেড কাজগুলো আছে, এগুলো ম্যাক্সিমামই করে হচ্ছে মেয়েরা। কারণ ছেলেদের পাশ করার পরে আর্মিতে চলে যেতে হয়, 2 বছর না 3 বছর ওদের সার্ভিস করতে হয়। কিন্তু মেয়েরা পাশ করা বের হওয়ার পরপরই তাদেরকে, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে, তাদেরকে পাঠিয়ে দেওয়া হয় আপনার এই অ্যারোনটিক্যাল কিংবা আপনার ওই ড্রোন ফোন এইসব ইয়াতে। লাগলে খুমনির সঙ্গে কথা বলেন, যদিও এটা আপনার আজান দেওয়া করা যাবে না, চুপচাপ করতে হবে। সে তো জানে গাজীরতুল হিন্দ স্বামী, ভারতের সঙ্গে আমাদের যুদ্ধ হবে বড় সড়ো, এবং সে চায় মুসলিম জাহানকে সাহায্য করতে। কিন্তু যে আমরা ব্রিটিশরা আমাদের মাথায় সিয়াসুন্নির যে বিভেদ ঢুকাই দিয়ে গেছে, যে কারণে আমরা পারতেছি না। আপনি যান তার কাছে, যান, যা বলেন যে আমার হাইপারসোনিক মিসাইলের নোহাও দাও, আমাদের সাহায্যের দাও, ডিজাইন দাও, আমরা দেশে বানাই। কয় টাকা খরচ যায়? হামাস যখন প্রথম রকেট বানাইছে কীভাবে বানাইছে? ইসরায়েল যে পানির লাইন যেগুলো কাইটা দিছিল আপনার প্যালেস্টাইনে পানি দিবে না বলে, সেই পরিত্যক্ত পাইপ তারা মাটির নিচ থেকে তুলে আনছে। সেগুলো তুইলাই না, সেগুলোর সাইজ মতো কাইটা তারা জ্বালানি হিসাবে ইউজ করছে চিনি আর সার।
বিশ্বাস করতে পারেন? এই মেধা আমাদের ছেলেপুলেরও আছে, এবং তারা করতে পারে, সে সামর্থ্য তাদের আছে। এইখানটাতেই ওদের ভয়। হাসিনাকে যতদিন পর্যন্ত খাঁচায় পুরতে না পারবেন ততদিন পর্যন্ত রিক্সাটা থেকেই যাবে। এবং এই সময় ক্ষেপণটা আমার সহ্য হচ্ছে না। বলবেন যেটা খুব বিরাট কাজ, হ্যাঁ বিরাট কাজ, ঠিক আছে, তবে কাজগুলো বিকেন করেন। আপনার ছেলেপুলেগুলারে অনেক বেকার ছেলে আছে যেগুলো মাস্টার্স টাস্টার্স করে এমবিএ করে রাস্তায় ঘুরতেছে। এগুলো আপনি দৈনিক চুক্তিতে 1,000 টাকা, 500 টাকা, 2,000 টাকা চুক্তিতে এগুলো নিয়ে আসেন, এগুলোতে কাজ করেন, সমস্যা কি? আপনার এই যে সরকারি যে কর্মকর্তা কর্মচারীদের যে যদি আপনি এদের সবার আপনার তদন্ত করা লাগবে, প্রত্যেকের আপনার ব্যাংক স্টেটমেন্ট দেওয়া লাগবে, টাকা পয়সার হিসাব দেওয়া লাগবে, নিজের আত্মীয় স্বজন সবার। তো এই তদন্ত ভার আপনি কি পুলিশের কাছে দেবেন? শিয়ালের কাছে মুরগি বর্গা না, দেওয়া যাবে না। এগুলোর জন্য আপনি ছাত্রদের নেন, তাদেরকে ডেইলি বেসিসে কাজ দেন, তারা কাজ করুক, তার 2 পয়সা ইনকাম হবে এবং তার সততার সঙ্গে কাজ করবে। কারণ তার তো দরকার নেই এখানে 2 নম্বরই করা। আর ওই ঘুষ টুস, দুর্নীতি, করাপশন, এটা টোটালি বন্ধ করে দিতে হবে। আর এটা বন্ধ করতে গেলে আমাদের বেশ কিছু দৃষ্টি পদক্ষেপ নেওয়া লাগবে এবং নিতে হবে, কিচ্ছু করার নেই। দেখছেন না তুরস্ক এরদোয়ান যখন এগুলো করছে, মিলিটারি কু হয়ে গেছিল, আরেকটু সে ক্ষমতা থেকে করে দিত, কিন্তু সে বাপের বেটা দেখা বুক ফুলা দেশে আসছে এবং দেশের জনগণ তারে সেভ করছে। এবং আর্মিরা নিজের ড্রেস খুইলা আন্ডারওয়্যার পরে পলাইছে। আপনি কি বিশ্বাস করেন না যে এই যে আমাদের বিজয়টা হয়েছে, এটা একটা মক্কা বিজয়ের মতো? বিশ্বাস করেন, আমার ধারণা ছিল যে 5 তারিখে প্রচুর লাশ পড়বে। হাসিনা যদি পালায়া না যাইতো তাইলে প্রচুর লাশ পড়তো, এবং তখন আসলে মব সাইকোলজি কাজ করতেছিল। মানে লাশ যদি একটা পড়তো, সেই লাশ ডিঙ্গা 5 জন যে সামনে হারাইতো, ওই 5 জন পরে গেলে আরো 20 জন দাঁড়াইতো, কিন্তু তারা কিন্তু 1 ইঞ্চি মাটিও ছাড়তো না। আপনি আসলেন, দেশে আসলেন, সোনার চামচ মুখে নিয়ে বসে পড়লেন। এখন বাজারে সবচেয়ে চালু বয়ান কি জানেন? বলা হইতেছে যে আমেরিকা টাকা দিচ্ছে আর আমেরিকা আপনারে সেট আপ করছে বাংলাদেশের জন্য। মানে ছাত্ররা নাকি টাকা নিয়ে কাজ করছে, এই অবস্থা। কি বুঝাবেন পাবলিক আপনি? এই দিতেছে বাংলাদেশের জনগণ। দয়া করে যা করার তাড়াতাড়ি করুন, সময় খুব কম। ওরা কিন্তু উপরে বৈশা চুপচাপ বসে নাই আমাদের মতো, ওরা কিন্তু একটার পর একটা ইস্যু তৈরি করতেছে, এবং হুট করে দেখা যায় কোন থেকে কী করে ফেলবে, তখন ওটা আয়ত্তের বাইরে চলে গেলে কিন্তু বড় রকমের সমস্যা হবে। এবং ওদের মূল কার্ড যেটা, সেটা হচ্ছে যে কি হিন্দুদের দমন পীড়ন করা হচ্ছে,
এই কারণে তারা এই মুখ দিতে বাধ্য হচ্ছে। যদিও বাংলাদেশে হিন্দু যারা, তারা ইন্ডিয়া থেকে খুবই ভালো অবস্থা থাকে, ভালো ইনকাম করে। আপনি বাংলাদেশের হিন্দুদের টাকা দিলেও তারা ইন্ডিয়া যাবে না। যাই হোক, আল্লাহ আপনার সহায় হোক, আপনার সব কিছু সহজ করে দেখ। এই দেশটাকে তৈরি করতে আমরা সবাই প্রস্তুত আছি। যা করা লাগে তাই করব। কামলা দেওয়া লাগলে কামলা দিব, কোনো সমস্যা নেই। এটা আমার দেশ। এই দেশে আলো বাতাস আমি বড় হয়েছি, এবং আপনি। আসসালামু আলাইকুম।